না অঙ্কিতা না, তুই কোনো মতেই মুম্বাইয়ে আসবি না। কিন্তু কেন? আমিও তোর সঙ্গে কাজ করে 2 পয়সা উপার্জন করতে পারবো। আমি জানি তোর উপর সংসারের কত চাপ রয়েছে। চুপ কর অঙ্কিতা, তোর এই সব কিছু নিয়ে চিন্তা করার একদম দরকার নেই। আমি সবকিছু সামলে নেব, সবকিছু। আমার ৭৫,০০০ টাকা আমার আজকেই চাই। আমি ওসব কিছু জানি না, আমার শুধু আমার টাকাটা চাই, ব্যাস। আমি আজকেই আসছি ওখানে। এইসব যা ঘটছে তার মধ্যে কোনো সত্যতা নেই। এটা শুধু একটা ছায়ার মতো। সেই ভালোবাসাটা ভালোবাসাই নয় যেটা কাউকে কিছু দিতেই পারে না। সেটা শুধু একটা ছায়ার মতো, সব সময় পিছু করতে থাকে। স্যার, আমি ভারী বস্তা দেখেছিলাম, মনে লোভ হয়েছিল। ভেবেছিলাম ভাঙাচড়া থাকলে বিক্রি করে দেবো, অনেক টাকা পাবো। তাই আমি বস্তার দিকে এগোলাম। ওই বস্তায় লাশ ছিল স্যার। পুরুষের না মহিলার? মহিলার। ওই দেখুন স্যার। শোনো, পুটলিটা খোলো। এক যুবতীর মৃতদেহে পুলিশ কোনো আইডেন্টিফিকেশন পায়নি। এখন এই ব্লাইন্ড কেসে ভিকটিমকে শনাক্ত করতে সময় লাগাটা স্বাভাবিক, কিন্তু মৃতদেহে পুলিশ কিছু চিহ্ন দেখতে পেল যেগুলো মৃতের সঙ্গেই ছায়ার মতো পিছু পিছু এসেছে। আর এই চিহ্নগুলো পুলিশকে ঠিক সেই দিকে নিয়ে যাচ্ছিল যেখানে এই খুনের জট খুলতে চলেছে। শ্বাসরোধ করে মারা হয়েছে, মুখে খিমচানোর দাগও আছে। ও হয়তো বাধা দিতে গেছিল। ফাইট ব্যাক করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ভিকটিমের বয়স 20 থেকে 27 বছর। মৃত্যুর সময় 48 থেকে 55 ঘন্টার মধ্যে। 48 থেকে 55 ঘন্টা, তার মানে পরশু। তার মানে 12ই জুন ওকে খুন করে তারপর ওকে ফেলে দিয়ে গেছে। ডক্টর, সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ? সেক্সুয়াল অ্যাসল্ট বা রেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু একটা কথা, খুনের কয়েক মিনিট আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জামা কাপড় ছেঁড়ার কোনো চিহ্ন নেই, সেক্সুয়াল অর্গানেও কোনো ক্ষত নেই, কোনো রকম ব্লিডিং হয়নি, জামা কাপড় ইনট্যাক্ট ছিল। এর থেকে এটাই প্রমাণ হয় যে রেপের পসিবিলিটি খুব কম। ডক্টর, আইডেন্টিফিকেশনের জন্য আমরা কোনো সূত্র পাইনি। একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি? ভিকটিম 2 মাসের প্রেগনেন্ট ছিলেন। আর একটা কথা, জানি না আপনাকে কতটুকু হেল্প করবে। খুনের সময় মহিলার কোনো আন্ডার গার্মেন্টস ছিল না।
লাশ পাওয়ার পর 3 দিন হয়ে গেছে স্যার, এখনো পর্যন্ত ইনফরমেশন আসে। সব মিসিং কমপ্লেন ভালো করে দেখেছো? হ্যাঁ স্যার, কোলাবা থেকে বিরাট, সিএসটিসি থেকে কল্যাণ অবধি সব জায়গা, কোথাও কিচ্ছু পাইনি স্যার। 20 থেকে 27 বছর বয়সের, তার উপর 2 মাসের প্রেগনেন্ট। খুনের সময় এই মহিলার কোনো আন্ডার গার্মেন্টস ছিল না। জানি না এই তথ্যটা আমাদের কত কাজে লাগবে, কিন্তু ডক্টরের কথা অনুযায়ী মেয়েটা কোনো আন্ডারগার্মেন্টস পরেনি। স্যার, ভিকটিমের ক্যারেক্টার নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু প্রায়শই মুম্বাইয়ের প্রস্টিটিউটরা কোনো আন্ডারগার্মেন্ট পরে না। আই মিন, আপনি বুঝতে পারছেন তো? চলো, একটা পসিবিলিটি তো পাওয়া গেল। আমরা তাহলে এই দিকেই তদন্ত শুরু করি। লাশটি নিজের থেকে একটা সূত্র, একটা চিহ্ন দিয়েছিল, আর সেই সূত্রটি মৃতদেহ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। স্যার, একটা চেনাশোনা বার ডান্সার আছে, মালতী। আমি ওকে ডেড বডি ছবি দেখিয়েছিলাম স্যার, আমি তো ওকে এমনি গুগলি দিয়েছিলাম আর হাতে উইকেট পেয়ে গেছি। এই বারডান্সার মালতী, ও কি ভিকটিমকে চেনে? না স্যার, ও তো ওকে চিনতো না, কিন্তু মালতী বলল ওকে আগে দেখেছে। আমি অক্ষরা বারের ওয়েট্রেস স্যার। একে দেখেছো কখন ওই বারে? না স্যার, বুলেনে হোটেল রেড প্লাজা আছে, ওখানে দেখেছি। কখনো কথা হয়নি? কোনো নাম, ফোন নাম্বার? না স্যার, হাই হ্যালো ছাড়া আর কিচ্ছু হয়নি। আর কিছু ইনফরমেশন দিতে পারবে? আমার মতোই ছিল স্যার, সাইড বিজনেস করতো, প্রত্যেকবার নতুন কাস্টমারের সাথে আসতো। দেখো, প্রথমে আমাদের ধারণা হয়েছিল চাঁদনি হয়তো একজন প্রস্টিটিউট ছিল, এখন কনফার্ম হয়ে গেছে। একটা কাজ করা যাক, হোটেল রেড প্লাজা ম্যানেজারের সাথে কথা বলা যাক। হ্যাঁ স্যার, ওনাকে আমি চিনতাম, এখানে রেগুলার আসতেন। নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার? স্যার, প্রত্যেকবার কোনো না কোনো কাস্টমারের সঙ্গে আসতেন, এই জন্যে কোনোদিন কথা হয়নি, আর ডিটেলসটাও জানি না। কাস্টমারদের ডিটেল দাও স্যার। ডিটেলস। হ্যাঁ মোড়ে, বলো। স্যার, দুজন এসছে এখানে, বলছে মেয়েটাকে নাকি চেনে। রাজস্থানের লোক স্যার। কিন্তু এরা কারা? রমন পারমার আর সাবিত্রী পারমার, ওনারা মেয়েটার পোস্টার দেখেছিলেন। ওর আত্মীয় নাকি? আমি তো এলাকা থেকে চলেই যাচ্ছিলাম, হঠাৎ ছবিটা দেখতে পেলাম। স্যার, আমার মনে হলো যে ওটা আমারই মেয়ে, চাঁদনি পারমার। 9 জুন আমাদের শেষ কথা হয়েছিল ওর সাথে। আমি ওকে বলেছিলাম যে আমরা মুম্বাই যাচ্ছি। যখন এখানে বাড়িতে পৌঁছলাম তো দরজায় দেখলাম তালা ঝুলছে। ঘরটা 3 দিন ধরে বন্ধ ছিল। আমরা তো হতাশ হয়ে গ্রামেই ফিরে যাচ্ছিলাম স্যার, রাজস্থান। তখনই এই আমার স্ত্রী চাঁদনির মা, ওই ছবিটা এর নজরেই পড়ে। তারপর আমরা এখানে চলে আসি স্যার। শোনো, শনাক্ত করাও। কি প্রবলেম ছিল আপনার মেয়ে চাঁদনির? কিছু বলেছে আপনাদের কখনো? মাও কি আসছে বাবা? হ্যাঁ হ্যাঁ, তোর মাই তো যাবার জন্য জেদ করছে রে। কিন্তু তুই কেমন আছিস রে? ভালো আছি, তোমরা এখানে এলে একটু বেশিই ভালো থাকবো। অঙ্কিতা, তুই একা এখানে সবকিছু সামলাতে পারবি তো? আমি আর সেই ছোট নেই বাবা, আর তুমি আর মা আমার চিন্তা করা ছেড়ে দাও। ওরে মারে, তুই যে ছোট নেই সেই জন্যই তো আমি চিন্তা করছি। কোন গ্রামে থাকেন আপনারা? ললিতপুর।
রাজস্থান। আপনার মেয়ে এখানে মুম্বাইতে কি করতো? ও এখানে চাকরি করতো স্যার। কি চাকরি? আসলে আমরা তো বাঞ্জারা। 6 বছর আগে আমাদের গ্রামের কিছু লোকের সাথে ও মুম্বাইতে চলে এসেছিল টাকা রোজগারের জন্য। উপায় ছিল না স্যার। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অভাবের সংসারে দুবেলা রুটিও জুটত না আমাদের কোনোদিন। বলছি, আপনার মেয়ের মোবাইল নাম্বারটা দেবেন? এই নম্বরে সমস্ত ডিটেলস আমার তাড়াতাড়ি চাই। তাড়াতাড়ি মানে এক্ষুনি। স্যার, চাঁদনি তো আমাদের কোনোদিন কিছু বলেনি যে ওর কি সমস্যা হয়েছিল। আমরা কিচ্ছু জানি না স্যার। আপনাদের আরেক মেয়ে অঙ্কিতা, সে কি এই ব্যাপারে কিছু জানে? কিন্তু কেন? আমিও তোর সঙ্গে কাজ করে 2 পয়সা উপার্জন করতে পারবো। আমার মনে হয় না স্যার যে চাঁদনি ওকে কিছু বলেছিল। আপনার মেয়ে চাঁদনিকে যখন খুন করা হয়েছিল তখন ও 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। দেখুন, আমি বলছি কি, যতক্ষণ না আমরা হাতে কোনো প্রমাণ পাই ততক্ষণ আপনারা মুম্বাইতেই থাকুন। আর কালকে দুপুরের মধ্যে আপনার মেয়ের দেহ আপনাদের হাতে তুলে দেওয়া হবে। কেসটা এবার আর ব্লাইন্ড কেস রইল না। দেহটি 24 বছর বয়সী চাঁদনি পরমার নামে এক যুবতীর ছিল। চাঁদনির দরিদ্র মা বাবা হলো রাজস্থানের যাযাবর শ্রেণীভুক্ত, যারা হয়তো এটা জানতো না যে চাঁদনি কি ব্যবসা করত, আর এটাও জানতো না যে চাঁদনি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। চাঁদনি ছিল রহস্যের মেঘে ঢাকা, আর এই মেঘ আরো ঘনীভূত হতে লাগলো। শোনো, ভাঙো তালাটা। ইয়ে স্যার। না স্যার, আমি কোনো চাঁদনি পরমারকে চিনি না। কিন্তু তোমার ফোন রেকর্ডস বলছে যে তুমি চাঁদনিকে খুব ভালো করেই চেনো। কম করে 20-21 বার কিন্তু ওকে কল করা হয়েছে। স্যার, এ তো প্রিয়াঙ্কা। কি? আর এর আগে এ কখনো নিজের নাম চাঁদনি পরমার বলেইনি। এ সবসময় নিজেকে প্রিয়াঙ্কাই বলতো। আর হ্যাঁ স্যার, এর সাথে অনেকবারই আমি গেছিলাম। আচ্ছা, ওর নাম চাঁদনি ছিল? আমি তো কখনো জিজ্ঞেস করিনি। আর ও আমার সাথে কথাও বলতো না কোনোদিন। কারণ না কারোর সাথে তো কথা বলতো। জানি না সাহেব, এমনিতে তো 6 বছর থাকতো এখানে, কিন্তু নিজের মতোই থাকতো, কারোর সাথে কথা বলতো না। আপনি ঠিক বলছেন স্যার, এর নাম প্রিয়াঙ্কা, দেহ ব্যবসা করে। আমি নিজে ওর সাথে 3-4 বার গিয়েছি, হোটেলে, রেড প্লাজায়। কি? এসব কি বলছো বাবা? আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না রে অঙ্কিতা। 5 দিন আগে এখানকার পুলিশের লোক তোর দিদির লাশটা খুঁজে পেয়েছে। বাবা, দিদি তোমাকে কিছু বলেছিল কি? কোনো সমস্যা ছিল কি না? না না, আমাকে কোনোদিন কিছু বলেছে না, তোর মাকেও কিছু জানিয়েছে। দেখো, পুরো এলাকায় এর ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। এই চাঁদনি নামের মেয়েটা কারোর সাথে মিশতো না। স্যার, আমি ফোন রেকর্ড থেকে প্রায় 10-12 জনকে ফোন করেছি। সবাই এটা স্বীকার করেছে যে ওর কাস্টমার ছিল। কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে। 6 মাস ধরে চাঁদনি একই এলাকায় থাকতো, যেখানে কিনা ওর ব্যাপারে কেউ কিছুই জানে না। এমনকি ওর বাবা মাও জানে না যে তাদের মেয়ে কি কাজ করতো, কেমনই বা থাকতো। তার উপর 2 মাসে প্রেগনেন্ট। শোনো, একটা কাজ করো, ওর সেলফোনের কন্ট্যাক্ট লিস্টে যত কন্ট্যাক্ট আছে সবাইকে কল করো। স্যার, একজনকে তো পাবেই যে আমাদের প্রিয়াঙ্কা চাঁদনির রহস্যে চাদর হটিয়ে আসল মুখটা আমাদেরকে দেখাবে। স্যার, ওর নাম হলো প্রিয়াঙ্কা, আর আমি ওর সাথে কয়েকবার হোটেলেও গেছি। কি হয়েছে স্যার? চাঁদনি ওরফে প্রিয়াঙ্কার মার্ডার হয়েছে। মার্ডার? তুমি চাঁদনিকে কি করেছেন? স্যার, প্রথমবার আমি ওর সঙ্গে রানীবারে দেখা করেছিলাম। ও ওখানে কাজ করতো। এই রানীবারটা কোথায়? ভান্ডুপে স্যার। স্যার, এখানে কোনো মেয়ে তার আসল নাম বলে না।
চাঁদনি পরমার হয়তো তার বাড়ির নাম হবে, কিন্তু এখানে তার নাম ছিল প্রিয়াঙ্কা। চাঁদনি ওর প্রিয়াঙ্কাকে মার্ডার করা হয়েছে। আমরা এর সম্বন্ধে এর থেকে বেশি কিছু জানি না। এর বাবা মাও জানে না যে এ কিভাবে পয়সা রোজগার করত। আপনি আর কিছু জানেন এর সম্বন্ধে? স্যার, এটা লাইসেন্স বার, এখানে যা হয় তা লিগেলি হয়। আর ডিউটির পর মেয়েরা কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, সেটা আমরা জানি না। এটা ওদের পার্সোনাল ব্যাপার। 5 দিন আগে চাঁদনি ওরফে প্রিয়াঙ্কার মার্ডার হয়েছে। 5 দিনও কাজে আসেনি। আপনার খটকা লাগেনি? হ্যাঁ, খটকা লেগেছিল স্যার। অন্তত 25 বার ওকে ফোন করা হয়েছে, প্রত্যেকবারই ওর ফোন সুইচ অফ ছিল। ভাবলাম যে অন্য কোথাও হয়তো কাজ খুঁজে নিয়েছে। আমি শালিনীকেও জিজ্ঞেস করেছিলাম, ও কিছু জানে না। ও কি এখানেই কাজ করে? হ্যাঁ স্যার, শালিনী এখানেই কাজ করে। ওর আর প্রিয়াঙ্কার মধ্যে খুব বন্ধুত্ব ছিল। এখন কোথায় পাবো ওকে? দেখো, তোমার বন্ধু চাঁদনি বা প্রিয়াঙ্কাকে মার্ডার করা হয়েছে। কোনো আইডিয়া আছে যে কে এরকম করতে পারে? জানি না স্যার। তোমরা তো বন্ধু ছিলে। হ্যাঁ। তুমি জানতে ও দেহ ব্যবসা করতো? দেহ ব্যবসা তো আমিও করি স্যার। বাড়ির কাজ করে তো শুধু পকেট মানিটাই হয়, ঘরে পাঠানোর জন্য টাকা তো দেহ ব্যবসা করেই পাই। প্রিয়াঙ্কার কারোর সাথে কোনো চক্কর চলছিল? কোনো বয়ফ্রেন্ড ছিল ওর? জানি না স্যার। প্রিয়াঙ্কা ভীষণ চুপচাপ থাকতো, কখনো কোনো কিছুই বলেনি ওর নিজের ব্যাপারে। ব্যাস একদিন ওর মুখ থেকে বেরিয়ে গেছিল যে গ্রামে ওর একটা ছোট বোন আছে, যার বিয়ের জন্য ও টাকা জমাচ্ছে। দেখো, প্রিয়াঙ্কা কিন্তু 2 মাসে প্রেগনেন্ট ছিল। কি স্যার? এ ব্যাপারে তো কোনোদিনও কিছু বলেনি। কিন্তু হ্যাঁ স্যার, ও সবসময় মন মোড়া হয়ে থাকতো, কখনো কাউকে কোনো কিছু বলতো না। পাক্কা ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না? অনেক কাস্টমারই তো ছিল, কিন্তু বয়ফ্রেন্ড ছিল কি ছিল না সেটা বলতে পারবো না। ছ বছর আগে একটা মেয়ে মুম্বাইয়ে আসে, দেহ ব্যবসায় নাম লেখায়, রাজস্থানে নিজের গরিব বাবা মাকে টাকাও পাঠাতো। তারপর ওকে মার্ডার করা হয়, আর সেটাও যখন ও 2 মাসের প্রেগনেন্ট ছিল। কিন্তু কেউ ওর ব্যাপারে কিচ্ছু জানে না, এমনকি ওর বাবা মাও কিছুই জানে না। দেখো, হতে পারে ওর বাবা মা কিছু জানতো, কিন্তু আমাদের বলতে চাইছে না। স্যার, এই রমন আর সাবিত্রী পরমা চাঁদনির সঙ্গে দেখা করতে মুম্বাইতে আসেন, আর সেই সময় চাঁদনির খুন হয়, যখন চাঁদনি প্রেগনেন্ট ছিল। চাঁদনি মার্ডার কেসে পুলিশের হাতে এখন অবধি কোনো সূত্র আসেনি। যখন পুলিশ তাদের তদন্ত চাঁদনির গ্রাম রাজস্থানের ললিতপুর পর্যন্ত নিয়ে গেল, তখন তাদের সামনে এলো আরো কিছু রহস্য যা চাঁদনির অতীতের সঙ্গে যুক্ত। স্যার, এই চাঁদনি গত 6 বছর ধরে মুম্বাইতে ছিল। ওর একটা ছোট বোন আছে অঙ্কিতা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। দেখো, চাঁদনির বাবা মা এখানেই রয়েছে, আর আমাদেরকে সবকিছু বলে দিয়েছে। তুমি আমাদেরকে এটা বলো যেটা ওনারা জানেন না বা আমাদেরকে বলতে চান না। স্যার, পরমারের বাড়িতে একটা 2 বছরের বাচ্চা আছে, কিন্তু ওটা অঙ্কিতার বাচ্চা নয়। তাহলে সেটা কার? কেউ জানে না স্যার। আমি কিছুই জানি না স্যার যে ওই বাচ্চাটা কার। গত 2 বছর ধরে তোমরা আর অঙ্কিতা মিলে একটা বাচ্চার দেখাশোনা করছো, আর আমাদের বলছো যে তোমরা জানোই না ওই বাচ্চাটা কার। আমি বলি কি, যেটা সত্যি সেটা আমাদেরকে বলে ফেলো। তোমাদের 3 জনকে একটা কথা বলতে চাই। আমাকে কখনো জিজ্ঞেস করবে না যে এই বাচ্চাটা কার। এসব কি কথা বলছিস তুই?
কোনো পরিচয় জানি না, একে কি করে মানুষ করব? কারণ আমি বলছি, নিজেদের মেয়ের মতো করে বড় করো, আর কখনো আমার কাছে জানতে চেও না যে এই বাচ্চাটা কার। তোমাদের মেয়ে তোমাদের কাছে তার বাচ্চাকে ছেড়ে যায় তাকে মানুষ করতে, আর তোমরা তাকে জিজ্ঞাসা করনি যে বাচ্চাটার বাবাকে। কি মনে হয়, তুমি ভাবলে কি করে যে তোমার এই কথাটা আমরা বিশ্বাস করব? কোন মুখে জিজ্ঞাসা করতাম আমি চাঁদনিকে? আমার অসুস্থতা আমাকে বাধ্য করেছিল আমার মেয়ের রোজগারে বেঁচে থাকতে। বাবার কর্তব্য পালন করতে পারিনি। 6 বছর আগে চাঁদনিকে মুম্বাই পাঠানো উচিত হয়নি। আধখানা রুটি খেতাম, না খেয়ে মরতাম। আর এখন তো আমরা বেঁচে থেকেও মারা গেলাম স্যার। বাবা, গ্রামের অনেক লোক যাচ্ছে মুম্বাইতে, আর মেয়েরাও যাচ্ছে ওখানে। আমি কোনো একটা কাজ খুঁজে নেব আর রোজগার করে টাকাও পাঠাবো এখানে বাবা। কিন্তু চাঁদনি, এত বড় শহরে তুই একা ওখানে কি কাজ করবি? মা, সবাই বলেছে মুম্বাইতে অনেক কাজ আছে। না চাঁদনি, তুই ওখানে যাস না, আমি তাড়াতাড়ি সেরে উঠবো। বাবা, 4 মাস ধরে তো তুমি ঠিক হওনি, আর কি করে হবে? ওষুধের জন্য টাকাই তো নেই আমাদের কাছে। বাবা, আমি ওখান থেকে অনেক টাকা পাঠাতে পারবো তোমায়। চাঁদনি, তোকে ওখানে একা ছাড়তে আমার মন চাইছে না। বাবা, যদি আমার জায়গায় তোমার ছেলে থাকতো তখন তুমি তাকে ছাড়তে তো? বাবা, আমি অঙ্কিতার থেকে বড়, এই সংসারটা সামলানোর দায়িত্ব আমার। মেনে নাও না বাবা। ও মা, তুমি একটু বোঝাও না বাবাকে। বাবা, বাবা তোমার পায়ে পড়ছি। আমি কিছুতেই সুস্থ হতে পারছিলাম না স্যার। চাঁদনি টাকা রোজগার করে আমাদের কাছে পাঠিয়ে দিত, প্রতি মাসে বেশি বেশি টাকা। কখনো ভাবনি, কখনো ওর কাছে জানতে চাওনি যে ও কি কাজ করে? আমরা খুবই ভেঙে পড়েছিলাম স্যার সব জানতে পেরে। তার মানে তুমি জানতে যে তোমার মেয়ে কি কাজ করে? চাঁদনি, তোর পাঠানো টাকাটা কাজে লেগেছে। মা, তুমি শুধু বাচ্চাটার খেয়াল রেখো, আর বাবার ওষুধ যেন কখনো বন্ধ না হয়। শোন, লজ্জায় আমাদের মাথা হিট হয়ে যাচ্ছে। তোকে বিয়ে দেওয়ার বদলে তোর রোজগারে আমরা খাচ্ছি। মা, তুমি শুধু এখন অঙ্কিতার বিয়ের কথা ভাবো। আমার বিয়ে তো হবে বলে মনে হয় না। কেন এরকম কেন বলছিস? আমাকে আর কে বিয়ে করবে মা? কেন, কি কমতি আছে তোর? জিজ্ঞেস করো না মা, এই শহরটা সত্যি বড় খারাপ। খারাপই যদি, তাহলে তুই 1 বছর ধরে কি করছিস? জানিস, তোর বোন অঙ্কিতাও তোর কাছে গিয়ে তোকে সাহায্য করার কথা বলছে। কখনো না মা, কখনো না। চাঁদনি, শোন চাঁদনি, তুই ওখানে কোনো খারাপ কাজ করছিস না তো? চাঁদনি, উত্তর দে আমার কথার। খারাপ তো শুধু প্রথম 2-4 বার লেগেছিল মা। এখন তো শুধু টাকাটাই ভালো লাগে, বাকি সব নিয়ে তো ভাবিই না। চাঁদনি ঠিক আছে তো? এই চাঁদনি মা, কি হয়েছে তোমার? চাঁদনির মধ্যে এতটাই সৎসাহস ছিল স্যার যে ও তার মাকে নিজের জীবনের সত্যটা বলতে ভয় পায়নি। আর আমি আমার সাহস আর সম্মান দুটোই হারিয়ে ফেলেছিলাম স্যার। জানতে পেরে আমি খুবই ভেঙে পড়েছিলাম স্যার, কিন্তু আমি ওকে বাধাও দিইনি। আমাদের স্বার্থ আমাদের হাত দুটো বেঁধে রেখেছিল। ওই আমাদের সংসার চালাতো। টাকার যোগান বন্ধ হলে আমরা খুব বিপদে পড়তাম। আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম এইভাবে চলতে। অভ্যাস। আমরা জানতাম স্যার যে ওইখানে কি কাজ করত। আমরা এটাও জানতাম ও অঙ্কিতাকে
কেন এখানে আসতে দিত না। চাঁদনি তোমাদের কাছে যে বাচ্চাটাকে রেখে এসেছিল, তুমি সত্যি ওই বাচ্চার ব্যাপারে কিছু জানো না? না স্যার। আর ওর পেটের বাচ্চার ব্যাপারে? না। 9 জুন আমাদের কথা হয়েছিল ওর সাথে। ও বলেছিল যে অঙ্কিতার বিয়ের সমস্ত টাকাও জোগাড় করে ফেলেছে, কিন্তু ও নিজে গাঁয়ে আসতে পারছে না। মানে তোমরা দুজন এখানে টাকা নিতে এসেছিলে? হ্যাঁ স্যার, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে ও গর্ভবতী, কিংবা ও কখনো মারা যেতে পারে। দুর্জন সাবাবাদ কে? আচ্ছা, এ সে না যার সাথে চাঁদনির বিয়ে ঠিক হয়েছিল? স্যার, পারমারের বাড়িতে ওই বাচ্চাটা ছাড়াও আর একটা খবর পেয়েছি স্যার। কি কাজের কথা? 7 বছর আগে চাঁদনির বিয়ে ঠিক হয়েছিল স্যার, দুর্জন নামে একটা লোকের সাথে। ওটা বিয়ে নয়, আশীর্বাদই ছিল স্যার। 1 বছর দুর্জনের কাছে ছিল চাঁদনি, তারপরে আবার বাবার কাছে ফিরে আসে। আশীর্বাদের পর 1 বছর চাঁদনি দুর্জনের বাড়িতে ছিল, কিন্তু বিয়ে করেন? হ্যাঁ স্যার, বিয়ে ভেঙে গেছিল। হ্যাঁ স্যার, দুর্জনের সাথে আমাদের চাঁদনির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সে তো 7 বছর আগের কথা স্যার। তার সাথে এর কি সম্পর্ক? দেখুন, চাঁদনিকে মার্ডার করা হয়েছে, আর খুনিকে ধরতে আমি 7 বছর আগে তো কি, দরকার হলে 7 জন্ম আগেও যাব। কিন্তু ওই দুর্জন তো 1 বছরের মধ্যেই চাঁদনির জীবন থেকে সরে যায়। কেন? শোন ভাই কমলেশ, 1.5 লাখ টাকা চুক্তি হয়েছিল, আমি কিন্তু তার থেকে 1 টাকাও কম করতে পারবো না। কিন্তু রমন ভাই, তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু আমরা তো 50 তোমাকে দিয়েছিলাম। আমাদের তো আর ক্ষমতাই নেই, তা কি করব? কি করবো এর মানেটা কি? এটা তো ধোঁকাবাজি হয়ে যাচ্ছে, তাই না? আমরা ধোকা দিচ্ছি না, সত্যি কথা এটাই যে আমাদের খারাপ সময় চলছে, কিন্তু ভালো কথা এটা যে 1 বছরে আপনাদের চাঁদনি আমাদের সাথে খুব মিলেমিশে গেছে, আর দুর্জন আর চাঁদনি একে অপরকে ভালোবাসে। আরে রমনদা, এবার মেনে নাও না। আরে প্রশ্নই ওঠে না। আমি আমার মেয়ের ব্যাপারে অন্য কোথাও যোগাযোগ করব, কিংবা কোনো প্রয়োজন হলে আমি সারা জীবন ওকে ঘরেই বসিয়ে রেখে দেবো। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, যে ওই আমাদের মেয়ে তোমাদের ঘরে মোটেই যাবে না। কিন্তু দাদা, গ্রামে তো কথাটা ছড়িয়ে তো পড়বে। এই কথাটাও তো ছড়িয়ে পড়বে যে বিয়ের জন্য তোমাদের সাথে 1.5 লাখ টাকা চুক্তি হয়েছিল। 1 বছর ধরে মেয়েটাকে ঘরে বসিয়ে রেখে দিলাম, আর বিয়ের সময় তোমরা ঝামেলা করছো। না ভাই না, আমি এই বিয়েটা এখনই ভেঙে দিলাম। আরেকটা কথাও তোমরা কিন্তু ভালো করে শুনে নাও, আমি কিন্তু আমার মেয়ের বিয়ে ওই দুর্জনের সাথে মোটেই দিতে পারবো না। এ তো 6 বছর আগের ঘটনা স্যার। চাঁদনি 1 বছর দুর্জনের বাড়িতে কাটিয়ে এলো, তারপর বিয়ে ভেঙে গেল। ওরা দুজন 1 বছর একসাথে ছিল, হয়তো কোনো কষ্ট ছিল, তাই ফিরে এসে বদলা নিল। এরকম হতেই পারে না স্যার। কেন? এই কথাটা এত জোর দিয়ে কি করে বলতে পারো? চাঁদনি আর দুর্জনের বিয়েটা আমার বন্ধু কমলেশ ঠিক করেছিল। কমলেশ দুর্জনের মামা, ও মধ্যপ্রদেশের কবিপুরে থাকে। দুর্জন এখন কোথায়? কবিপুরেই আছে স্যার। ওর বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে। কমলেশই সব জানিয়েছে স্যার। তুমি আর আমাদের কাছে কি কি খবর লোকাচ্ছ বলো তো? চাঁদনি 2 মাসে প্রেগনেন্ট ছিল। আর কে ছিল ওর জীবনে? বিয়ে টিয়ের ব্যাপারে তো আমি কিছু জানি না বাবা, আমরা শুধু একে অন্যকে পছন্দ করি। ওই ছেলেটা কে? রবি যোশী নাম ওর।
মুম্বাইতেই থাকে ও। এখন বলছো রবি যোশীর কথা, আর আমাদের কাছে কি কি জিনিস লোকাচ্ছ? হ্যাঁ, তোমার বাড়ি ছোট বাচ্চারা রবি যোশীর না? না স্যার, আমি সেটা জানি না। রবির সাথে একবারই দেখা হয়েছিল, প্রথমবার যখন চাঁদনির সাথে দেখা করতে মুম্বাই আসি। কোথায় থাকে এই রবি যোশী, আর কি করে? ও তো আমি কিছুই জানি না স্যার, শুধু মোবাইল নাম্বারটা আমার কাছে আছে। দয়া করে দাও সেটা। চাঁদনির বাবা, আর এমন কোনো ঘটনা নেই তো যেটা তুমি জানো আর আমি জানি না? না। ওই বাচ্চাটা কার? সাবিত্রী, যতটা তুমি জানো ততটাই আমি জানি, এর বেশি কিছু না। স্যার, রবি যোশীর ফোন রেকর্ডস পাওয়া গেছে। অ্যাড্রেসটা বলুন। ফোন করবো না, সোজা তুলে আনবো। মুভ। দুর্জন সাবাওয়াত? হ্যাঁ, আমি খুব ভালো করে চিনি দুর্জনকে। বাড়িটা কোন দিকটায়? এই যে গলিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই গলির 4 নম্বর বাড়িটা ওর। আচ্ছা, তো ওনার সঙ্গে বাড়িতে কে কে থাকে? দুর্জন, দুর্জনের বউ সারদা, ওর ছেলে রোহিত, আর বয়স্ক মা বাবা। আচ্ছা ঠিক আছে, একটা 5 টাকার চিপস দিন তো। হ্যাঁ। হ্যাঁ স্যার। স্যার, এই দুর্জন 6 বছর আগে চাঁদনির সঙ্গে বিয়ে ভাঙার পরে সারদাকে বিয়ে করেছিল স্যার। ওদের একটা 5 বছরের ছেলেও আছে, রোহিত। আর মা বাবা কিশোর আর বিনীতা সাবাবত, সবাই একসঙ্গেই থাকে। এই দুর্জন আছে নাকি গ্রামে? না, গ্রামে নেই, বাইরে গেছে। আমি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানলাম সুখেই আছে। আপনার কাজে লাগবে না স্যার। না স্যার, এই দুর্জনের কোনো কানেকশন আছে বলে মনে হয় না। কবিপুর মধ্যপ্রদেশেও খুব ভালোভাবেই সেটেল হয়ে গেছে বউ বাচ্চার সঙ্গে। অতীতের ছায়া বর্তমানে পড়লে সেই ছায়া কি রূপ নেয় তুমি জানো? অতীতের মুখোশের একটা ঝলক দেখেছি মাত্র। আগে রবি যোশীর সাথে কথা বলি, তারপর সবকিছু জানা যাবে, একটু ডিটেলেই জানা যাবে। কে এলো রে বাবা? তুই দাঁড়া, আমি দেখছি। নমস্কার সাহেব। সাহেব, কি হয়েছে? রবি যোশী তোর নাম? হ্যাঁ সাহেব, কিন্তু হয়েছে কি? চাঁদনি পারমারকে তুই কেন খুন করেছিস? চাঁদনি? কে চাঁদনি পারমার সাহেব? চাঁদনি পারমার প্রিয়াঙ্কার আসল নাম। প্রিয়াঙ্কা? চল। শোনো, একেও নিয়ে চলো। সাহেব, সাহেব, আমি সত্যি বলছি সাহেব। এইমাত্র যে মেয়েটাকে আপনি ভিতরে বললেন না সাহেব, প্রিয়াঙ্কা ওরকমই ছিল। টাইম পাস। টাইম পাস না? মানে টাইম পাস করে করে যখন তুই বোর হয়ে গেলি তখন তুই ওকে মেরে ফেললি আর লাশটা ফেলে দিলি। সাহেব, আমি এতটাও পাগল নই সাহেব। তোর ওর সাথে অ্যাফেয়ার কবে থেকে চলছিল রবি? অ্যাফেয়ার? আরে না সাহেব, আমি তো শুধু ওর কাছে যেতাম সাহেব, তারপর আমার ওকে ভালো লাগতে শুরু করেছিল। আর যখন তুই জানতে পারলি যে তুই ওকে প্রেগনেন্ট করে দিয়েছিস, তখন তোর পছন্দটা অপছন্দ হয়ে গেল। প্রেগনেন্ট? সাহেব, এসব আপনারা কি বলছেন? আমি তো জানতামই না যে ও প্রেগনেন্ট ছিল। এইটা তো জানিস যে ওকে মার্ডার করা হয়েছে? পোস্টার দেখেছি শহরে, খুব দুঃখ পেয়েছি সাহেব। সত্যি যদি দুঃখ পেতিস তাহলে তুই সবার আগে পুলিশ স্টেশনে আসতিস, কিছু জানতে, কিছু জানাতে। আমি জেনে শুনে লুকিয়েছিলাম সাহেব। আমি জানতাম সাহেব, যদি আমি সামনে আসি তাহলে সব মান আমার পিঠেই পড়বে। দোষ না করলে তুই থাপ্পড় কেন খাবি? হ্যাঁ সাহেব, আমি জানতাম ও কি কাজ করতো। অনেক লোকের সাথে ওর ওঠা বসা ছিল সাহেব। শুরুর দিকে আমার ওকে ভালো লাগতো, কিন্তু এতটাও না যে আমি ওকে নিয়ে সিরিয়াস হয়ে যাব। সাহেব, আপনাকে সত্যিটা বলি, ওকে নিয়ে আমি বোর হয়ে গিয়েছিলাম।
আর গত 4 মাস ধরে আমি তো ওর সাথে একবারও দেখা করিনি সাহেব। আরে মিথ্যে বলছিস তুই রবি যোশী। তুই ওকে প্রেগনেন্ট করেছিলি। ও তোকে বিয়ের জন্য জোর দেয় আর তোর কাছ থেকে অনেক টাকা চেয়ে বসে, আর তাই তুই ওর উপর বিরক্ত হয়ে ওকে মেরে ফেলেছিস। আমার 75,000 টাকা আমার আজকেই চাই। সাহেব সাহেব এটা পুরোপুরি মিথ্যে কথা। আমি তো অনেকদিন ধরে ওর ফোন একদমই ধরি না সাহেব। আপনি নিজেই দেখুন আমি ওর নাম্বারটা কি নাম দিয়ে সেভ করেছি। এই মাথা ব্যথা। সাহেব আমি অনেকদিন ধরে ওর থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করছিলাম। আমি তো 4 মাস আগে থেকে ওর ফোন ধরা বন্ধ করে দিয়েছিলাম, আর 2 মাস ধরে ও আমাকে মেসেজ করা বন্ধ করে দিয়েছিল সাহেব। ভেবেছিলাম আপদ বিদায় হলো। সাহেব প্রিয়াঙ্কার মৃত্যুর সাথে আমার কোনো লেনাদেনা নেই, সত্যি বলছি সাহেব। স্যার, স্যার যে নাম্বারটা ও মাথা ব্যথা বলে সেভ করে রেখেছে সেটা চাঁদনির নাম্বার নয়। রবি যোশী, তোর মাথা ব্যথা এখন থেকে শুরু হবে। তুই ধরা পড়ে গেছিস। কি বলছেন সাহেব? মানে এটাই যে যে নাম্বারটা তুই মাথা ব্যথা হিসাবে সেভ করেছিস সেই নাম্বারটা প্রিয়াঙ্কারই নয়। সাহেব এটা কিভাবে সম্ভব সাহেব? আমার কাছে ওর এই নাম্বারটাই রয়েছে। আমাদের অনেকবার কথা হয়েছে সাহেব, তাই আমি নাম্বারটা এই নামে সেভ করেছিলাম যাতে ও আমাকে ফোন করলে আমি ওকে অ্যাভয়েড করতে পারি। আর আপনারা এইসব কি? কি? হ্যাঁ স্যার, এই নাম্বারটা এই মাথা ব্যথার, যেটা রবির মতে চাঁদনি ওরফে প্রিয়াঙ্কার, ওই নাম্বারটা দুর্জন সভাবতের নামে রেজিস্টার্ড স্যার। দুর্জন সভাবত মানে বিয়ে ভাঙার পরেও এর সাথে চাঁদনির নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল। কিন্তু 6 বছর আগে ভেঙেছিল বিয়েটা। বিয়ে ভেঙেছিল কিন্তু সম্পর্ক নয়। আশীর্বাদের 1 বছরের মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়। দুর্জন সভাবত চাঁদনির জীবনে অতীতের ছায়ার মতো ছিল, যে ছায়াকে সরানো সম্ভব নয়। দুর্জন সভাবতের নাম সামনে এসে পড়ায় চাঁদনি পরমার ওরফে প্রিয়াঙ্কা খুনের কেস সম্পূর্ণ উল্টে গেল। দুর্জন ছিল চাঁদনির 6 বছর আগেকার অতীত। পুরনো দিনের একটা ছায়া ছিল যা চাঁদনির বর্তমান জীবনে নিজের রূপ দেখালো। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়া 6 বছর পরেও এই সম্পর্কে এমন কি বাঁধন ছিল যা এখনো ভাঙেনি? দুর্জন আর চাঁদনি এমন এক গোষ্ঠীর মানুষ ছিল যেখানে বরের পরিবার কনের পরিবারকে পণ দেয়। দুর্জনের সাথে পাকা কথা হওয়ার পর রীতি অনুযায়ী চাঁদনি 1 বছর শ্বশুর বাড়িতে ছিল, কিন্তু যখন দুর্জনের পরিবারের লোকেরা পণের বাকি টাকা জোগাড় করতে পারেনি তখন চাঁদনির বাবা রমন পারমার চাঁদনি আর দুর্জনের সম্পর্ক ভেঙে দেয়। চাঁদনির মৃত্যু রহস্য আরো জটিল হয়ে উঠছিল, আর ততটাই রহস্যময় হয়ে উঠছিল সেই 2 বছরের মেয়েটির পরিচয় আর মার্ডারের সময় চাঁদনির প্রেগন্যান্সি। চাঁদনি তার মা বাবার কাছে কার সন্তান রেখে গিয়েছিল, আর শেষ পর্যন্ত মৃত্যুর সময় সে কার সন্তানের মা হতে চলেছিল। এই দুঃখজনক আর আশ্চর্যকর কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আমরা যা ভাবি আমরা তাই হয়ে যাই। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।